আপনি কি জানেন পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যে কখনো ঈশপের গল্প শোনেনি। শুধুমাত্র তথাকথিত শিক্ষিত মানুষই নয়, যে কোনো মানুষের জীবনে কোনো না কোনো সময় শৈশবে অথবা কৈশোরে ঈশপের গল্প এসে ধরা দিয়েছেই। প্রায় ২৫০০ বছর আগে রচিত এই গল্পগুলো আজও মানুষের মন জয় করে চলেছে। দেশ বদলেছে, সময় বদলেছে, কিন্তু ঈশপের গল্পের আবেদন একটুও কমেনি। কারণ তাঁর গল্পগুলো শুধু গল্প নয়, জীবনের সহজ কিন্তু গভীর এক শিক্ষা প্রদান করে। এই মহান গল্পকার ঈশপের জীবন সম্পর্কে আজ নিশ্চিতভাবে খুব বেশি কিছু জানা যায় না। সময়ের স্রোতে তাঁর জীবনের প্রায় সব তথ্যই হারিয়ে গেছে। তবে ইতিহাস ঘাঁটলে দেখা যায় ঈশপ ছিলেন একজন সাধারণ গ্রিকের নাগরিক, বলা যেতে পারে গ্রিকের একজন দাস। ধারণা করা হয় তিনি খ্রিস্টপূর্ব ৬২০ থেকে ৫৬৪ সালের মধ্যে জীবিত ছিলেন। তিনি গ্রিসের নেসার বা গেরিয়ার কোনো এক ধনী ব্যক্তির দাস ছিলেন। চেহারায় ছিলেন খুবই সাধারণ, এমনকি অনেকে তো মনে করেন তিনি কুশ্রী এবং খর্বাকৃতিও ছিলেন। কিন্তু এই সাধারণ চেহারার আড়ালে লুকিয়েছিল এক অসাধারণ প্রতিভা। ঈশপ ছিলেন জন্মগত গল্পকার। তিনি লিখতে পড়তে জানতেন না ঠিকই, কিন্তু মুখে মুখে এমন চমৎকার গল্প বানাতে পারতেন যে যেই শুনতো মুগ্ধ না হয়ে থাকতে পারত না। কেউ যদি চাইতো তখনই সে নতুন গল্প তৈরি করে শোনাতে পারত। মানুষ অবাক হয়ে শুনত তাঁর গল্প আর ভাবত এত বুদ্ধি আসে কোথা থেকে। ঈশপের গল্পের সবথেকে বড় বৈশিষ্ট্য ছিল তাঁর চরিত্ররা। তাঁর গল্পে মানুষের বদলে কথা বলতো পশু পাখি। বাঘ, ভাল্লুক, শিয়াল, কুকুর, হরিণ, হায়না, কাক, বিড়াল, বানর সবাই মানুষের মতো কথা বলতো, চিন্তা করত, ভুলও করত। আসলে এই পশুরাই ছিল মানুষের প্রতিচ্ছবি। আর প্রতিটি গল্পের শেষে থাকতো একটি করে স্পষ্ট উপদেশ, একটি জীবনের শিক্ষা। কিন্তু সেই উপদেশ কখনোই ভারী বা বিরক্তিকর লাগতো না। গল্পের আড়ালে খুব সুন্দরভাবে তিনি মানুষের সামনে তুলে ধরতেন নৈতিকতার কথা। এটাই ছিল ঈশপের আসল জাদু। ধীরে ধীরে তাঁর গল্পের সুনাম ছড়িয়ে পড়ল পুরো শহরে। মানুষের মুখে মুখে ফিরতে লাগলো তাঁর নাম। একসময় দেশ বিদেশ থেকে লোকজন ছুটে আসতে লাগলো শুধু ঈশপের মুখে গল্প শোনার জন্য। শেষ পর্যন্ত তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে তাঁর মনিব তাকে দাসত্ব থেকে মুক্ত করে দেন। শুধু তাই নয়, ঈশপকে নিয়ে যান গ্রিসের লিডিয়া রাজ্যের রাজা ক্রোসাসের রাজদরবারে। সেখানে ঈশপ কেবল একজন প্রাক্তন দাস নন, তিনি হয়ে ওঠেন রাজদরবারের সম্মানিত সভাসদ। রাজা ক্রোকাস একসময় তাকে পাঠান ডেলফির অ্যাপোলো দেবতার মন্দিরে। শোনা যায় সেখানে ঈশপ রাজার বিরুদ্ধে মানুষের আবেগ উস্কে দিলেও পরে আবার গল্পের মাধ্যমে তাদের বুঝিয়ে দেন যে অন্ধ বিদ্রোহ কখনোই ভালো ফল বয়ে আনে না। ঈশপের মৃত্যুর প্রায় ১৫০ বছর পর এথেন্সের মানুষ তাঁর গল্পগুলো সংগ্রহ করার চেষ্টা শুরু করেন। পরে গ্রিসের এক পণ্ডিত ব্যারিয়াস গবেষণার মাধ্যমে প্রায় সব গল্পই সংকলিত করেন। যদিও দীর্ঘ ৫০০ বছর সেই সংকলনগুলো প্রায় বিস্মৃতই ছিল। হঠাৎ একদিন আল্পস পর্বতের একটি মন্দিরে ঈশপের গল্পের একটি পাণ্ডুলিপি আবিষ্কৃত হয়। তারপর থেকেই বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয় ঈশপের গল্প এবং তা ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। ইংরেজিতে প্রথম অনুবাদ করেন ক্যাক্সটন ১৪৮৪ সালে। ফরাসিতে লা ফন্তেন এই অনুবাদের কাজ করেন এবং বাংলায় ১৮৫৬ সালে কথামালা নামে প্রথম প্রকাশ করেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশপের গল্পের সঙ্গে পঞ্চতন্ত্র ও হিতোপদেশের অনেক গল্পের মিল পাওয়া যায়, আর সেটাই প্রমাণ করে যে ভাষা আলাদা হলেও মানুষের জীবনবোধ একই থাকে। গ্রিসের ডেলফি নগরীতেই খ্রিস্টপূর্ব ৫৬৪ সালে শেষ হয়ে যায় ঈশপের জীবন, কিন্তু তাঁর গল্প আজও বেঁচে আছে প্রজন্মের পর প্রজন্ম ধরে।